অষ্টম শতাব্দীতে পাল রাজা ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন। এটি উত্তরবঙ্গের বুকে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস, যা আমাদের মনে করিয়ে দেয় বাঙালি জাতির শেকড় কতটা গভীরে এবং প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষেরা শিল্প ও শিক্ষায় কতটা উন্নত ছিলেন। যেখানে হাজার বছর আগে বৌদ্ধ ভিক্ষুগণ বাস করতেন, সেখানে গভীর রাতে এখন কারা থাকে এবং কাদের দেখা যায়, এমন ঐতিহাসিক স্থানে রাত্রিযাপনের অভিজ্ঞতা নিতেই আজকের যাত্রা। শুভ সকাল। সকাল সকাল উঠে কিছু সময় সিদ্ধান্ত নিলাম কোথায় যাওয়া যায়। একেবারে রেলগেট, যেখানে রেলগেটের কাছেই, এখান থেকে অটো বা রিক্সায় 30 টাকা 40 টাকা এরকমই নেয় জনপ্রতি। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার, এই হচ্ছে সেই রেলগেট। আর এখান থেকে আজকে এই যে দিলবাহার রেস্টুরেন্ট, যেটা আজাদের পাশে রেলগেটের সামনে, এখান থেকে খিচুড়ি খেয়ে নিলাম জনপ্রতি 60 টাকা করে। এখান থেকে এই যে অটোতে উঠলাম, শেয়ার অটো, এটা হচ্ছে 30 টাকা ভাড়া জনপ্রতি। তো এক জায়গায় নামিয়ে দেবে, এটা পুরোপুরি পাহাড়পুর যাবে না, ওখান থেকে বললো 5 টাকা করে নিবে পাহাড়পুর একেবারে গেট পর্যন্ত যেতে। এখানে সড়ক নির্মাণের কাজ হচ্ছে, এই জন্য কিছুটা যানজট লেগে গেছে। জেলা শিক্ষা ভবন জয়পুরহাট, আর পাশেই হচ্ছে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। বদলগাছির রাস্তায় আমরা চলে যাচ্ছি। চলে আসলাম পাহাড়পুর বাজার। পাহাড়পুর বাজার থেকে এদিকে অল্প কিছু দূর গেলেই হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। এটা পড়েছে নওগাঁর বদলগাছির ভিতরে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আবারও সে নাড়া ভ্যানে আমরা উঠলাম এই পাহাড়পুর বাজার থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। তো গরম এই জায়গায় আসার পর মনে হচ্ছে হাওয়া বাতাস আছে, একটু ভালোই লাগছে। কিসে পড়ো? ক্লাস 9। কিসে? সায়েন্স, কমার্স? সায়েন্স। বাহ বাহ, খুবই ভালো। স্কুলের নাম কি? পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ মেজবা উদ্দিন মারুফ। আর তোমার নাম? পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা শুরু। এটা হচ্ছে 2 নম্বর গেট। এই গেট দিয়েও প্রবেশ করা যায়। আমরা যাব 1 নম্বর গেটে। জাদুঘরে কিন্তু জাদু দেখায় না, কি থাকে বলতো? কিছু জিনিস থাকে জাদু দেখাবে, কবুতর বের হবে। হ্যাঁ, কবুতর বেরোবে না? তাহলে ওটা জাদু কেমনে হইলো, মানে জাদু ঘর কেমনে হইলো? আচ্ছা, জাদুঘরে আসলে কি জাদু থাকে? হ্যাঁ, এটাই হলো আজকের প্রশ্ন। জাদুঘরে আসলে কি জাদু থাকে, মানে এখানে একটা জাদুঘর আছে তো ওই কারণে এই প্রশ্নগুলো আসলো। এদিক দিয়ে প্রথমে প্রবেশ করার পর পার্কিংয়ের টিকিট, যদি কেউ গাড়ি মোটরসাইকেল নিয়ে আসেন। তারপর এদিক দিয়ে আসার পর ভিতরে প্রবেশের সময় মানুষের টিকিট করা লাগবে। পাল বংশের দ্বিতীয় রাজা, তার আমলে প্রতিষ্ঠিত বা তিনি প্রতিষ্ঠা করেন 8ম শতাব্দীতে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে নিয়ে নিলাম টিকিট 30 টাকা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে। এখানে লেখা আছে রবিবার পূর্ণ দিবস, সোমবার প্রথমার্ধ এবং ওয়েবসাইটে প্রকাশিত বিশেষ দিবসসমূহ। এবং আরেকটা খবর হচ্ছে যে এখানে কিন্তু টিকিট অনলাইন হয়ে যাবে খুব শীঘ্রই। বলছে যে এরপরে আর কোনো কাগজে টিকিট আর থাকবে না। বিড়ালটা বসে আছে, মানে এর মধ্যে একটা বাঘ ভাব আছে, এই জন্য বিড়ালটার একটা ছবি নিলাম। সে কি রাজকীয় হালে বসে থাকা। এই পাহাড়পুরে এসে প্রথমে এই যে ভিতরে জাদুঘর আছে, জাদুঘরটা দেখে নিলাম। জাদুঘরের জন্য আলাদা 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর ওখান থেকে প্রধান ফটকে ঢোকার জন্য আরও 30 টাকা। যাই হোক, এই জাদুঘরে ঢুকে ছবি তোলা নিষেধ। আর কিছু মূর্তি আছে, মূর্তিগুলো দেখতে পারবেন সেই সময়কার এই পাহাড়পুর থেকে খনন করা বা খনন করে
পাওয়া একেবারে 5 শতক মানে 400 মনে করেন 450 60 70 সালের পাওয়া কিছু কালির দোয়াত এরকম বেশ কিছু নিদর্শন আছে, এগুলো দেখতে পারবেন। কারিগরি কাঠামো পাহাড়পুরের সেটাও সেখানে দেয়া আছে, সেটাও দেখতে পারবেন। জাদুঘরের পেছন দিকেই এদিকে আসলে দেখা মিলবে সত্যপীরের ভিটা। এই হচ্ছে সত্যপীরের ভিটা। চলেন আমরা সত্যপীরের ভিটাটা একটু দেখে আসি। এই সত্যপীরের ভিটা কিন্তু অত বেশি প্রাচীন না, এটা 16 শতকের দিকে, খুব বেশি আগের না, 400 450 বছর আগের। এই যে রেস্ট হাউস মিউজিয়াম ওইদিকে, কি সুন্দর। এটা হচ্ছে রেস্ট হাউস, দেখি রেস্ট হাউসে রেস্ট নেওয়া যায় কিনা। আমাদের অপূর্ব ভাই বলছেন যে রেস্ট হাউস যেহেতু আছেই, দেখা যাক একটু রেস্ট পাওয়া যায় কিনা। যে রোদ, এর আগে আমাদের সফরে ছিল একটা ডায়লগ, কি যেন, যে ঠান্ডা, এখন যে রোদ। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহারের অভ্যন্তরে আছে চমৎকার থাকার জায়গা। দেশ বিদেশ থেকে গবেষণার কাজে নিয়োজিত ব্যক্তিগণ এখানে অবস্থান করেন। তাছাড়াও কিছু শর্ত সাপেক্ষে পর্যটকগণ এখানে থাকতে পারেন। এমন ঐতিহাসিক স্থানে রাত্রি যাপনের অভিজ্ঞতা অন্যরকম হয়ে থাকে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভূগোল, এই ভূগোল যদি আপনার কাছে থাকে সারা বাংলাদেশে সব জায়গায় খুব সহজে যেতে পারবেন। মানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধিভুক্ত স্থানগুলোতে দর্শনীয় স্থান। এখানে রেস্ট হাউস কিন্তু আছে 4টা, মানে 4টা আলাদা আলাদা বিল্ডিং আছে। বিল্ডিং মানে কি, একতলায় সবগুলা। কাউকে পেলাম না, বললো ওই সামনেরটায় যান, এখানে কেয়ারটেকার থাকতে পারে। দেখি কেয়ারটেকারকে পেলে। এখানে আসলে তেমন মানুষজন খুব একটা আসে না বললেই চলে। আমি যে দেখতে পাচ্ছি মানুষজনই তো দেখা যাচ্ছে না। ছোট যমুনা একটা নদী। তুলসী গঙ্গা, এটাও তো নদী। সন্ধ্যাবতী কি তা জানি না, এগুলোর নাম দেয়া আছে সব ঘরের। এই সামনের 2টা রেস্ট হাউসের মধ্যে এখানে কিন্তু আর একটা, এখানেও কক্ষ আছে, 1 2 3 3টা কক্ষ আছে। এখানে কক্ষের কোনো নাম দেয়া নাই, রুম নাম্বার 1 2 3 দেয়া আছে। আজকে অন্যরকম একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে আমার সাথে, আশা করি আপনারাও এটা দেখতে পারবেন। এটা হচ্ছে এখানে আসার পর এখানকার একজন কর্মকর্তার সাথে আমার পরিচয় হয় বা কথা হয়, তো তার সাথে কথা বলার পর তিনি আমার আবেদনটি গ্রহণ করেন। এখানে মূলত যে রেস্ট হাউস আছে, রেস্ট হাউসে থাকতে গেলে রেফারেন্সের প্রয়োজন হয়। তো চলেন আপনাদেরকে দেখাই কি অসাধারণ একটা রেস্ট হাউস। মানে এখানে তো রেস্ট হাউস 4টা আছে, ছোট ছোট 4টা এরকম বাড়ি আছে। তো আমাকে যে বাড়িটাই দিয়েছে সে বাড়িটা চলেন আমরা দেখে আসি। দেখলে আশা করি আপনারও মনটা ভরে যাবে। এখানে 3টা কক্ষ আছে, এই 3টার মধ্যে আমার এটা হচ্ছে 2 নম্বর কক্ষ। এই হচ্ছে খাট, তারপর এখানে ড্রেসিং টেবিল, নামাজের জন্য জায়নামাজ দেওয়া আছে, এখানে ওয়াশরুম, আর এই হচ্ছে একটা 2 সেট সোফা দেওয়া আছে। বেশ বড় সড়ো একটা কক্ষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ওয়াশরুম যদি দেখি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে টাওয়েল দেয়া আছে, সাবান দেয়া আছে। আশা করি কক্ষটা পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, পাহাড়পুর এসে এই পাহাড়পুরের মধ্যেই থাকছি, এরকম অভিজ্ঞতা আসলে হওয়াটা অন্যরকম একটা আনন্দের বিষয়। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আশা করি আপনারাও আমার এই পাহাড়পুর সফরের, পাহাড়পুরে থাকার অভিজ্ঞতা সহ উপভোগ করবেন। শুভ অপরাহ্ন, একেবারে সূর্য হেলে পড়েছে। আসলে এখানে আসার পরে এত বীভৎস গরম ছিল, আর তখন যেরকম আলো ছিল ওই আলোতে আসলে ছবি তোলাই কঠিন ব্যাপার। কড়া এবং খাড়া আলো। এখন এই যে কাত হয়ে গেছে, এখন দেখতেও ভালো লাগবে, ঘুরেও আরাম হবে। তো রেস্ট হাউসে গিয়ে একেবারে মানে ঘুমিয়ে গেছিলাম। তখন মানুষ তেমন একটা ছিল না, এখন মানুষও কিন্তু বেশ কিছু সংখ্যক এসেছে। এই দেখেন কি চমৎকার পরিবেশ। এখানে আছে ময়ূর। আর যদি কেউ এখানে আসেন, এখানে আসলে সারাদিনের জন্য সময় হাতে নিয়ে আসবেন। আমার কাছে মনে হয় পাহাড়পুরের সৌন্দর্যটা ফুটে ওঠে সকালবেলা মূলত, আর সকাল ছাড়া এই বিকালবেলা। ভর দুপুরের সময় রেস্ট হাউসে বলে রেস্ট নেওয়া যায়, দিনের বেলা রেস্ট নেওয়ার জন্য তেমন কোনো সমস্যা হয় না। বললে ওই কেয়ারটেকার যে আছে তাকে বললে সে রেস্ট নিতে দেয়, যদি খালি থাকে বা সুযোগ থাকে সেক্ষেত্রে।
তবে দিনের বেলা রেস্ট নিলেও কিন্তু রাতে থাকার মতো পয়সা কিন্তু একই খরচ করতে হবে। পাহাড়পুরের মূল যে সৌন্দর্য সেটাকে উপভোগ করি। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার, যেটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এটি পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষ দিকে নির্মাণ করেন। পাহাড়পুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। প্রায় ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল এই বিহার। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত প্লেইস্টোসিন যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত। মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে দেখায়। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় ৩০ মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। হাজার বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয় আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে, যখন পৃথিবীর বুকে আধুনিক শিক্ষার আলোই ছড়ায়নি, তখন এই পাহাড়পুরই ছিল পুরো এশিয়ার জ্ঞানার্জনের জন্য অন্যতম প্রধান কেন্দ্র। রাজা ধর্মপালের তৈরি এই বিহারের প্রতিটি লাল ইটের খাঁজে খাঁজে আজও যেন প্রতিধ্বনিত হয় প্রাচীন পণ্ডিত ও বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্রোচ্চারণ আর জ্ঞান চর্চার সেই ইতিহাস। পাহাড়পুরের এই স্থান মূলত এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, এগুলো কিন্তু ছিল ঘর। ঘরের ছাদ বা এগুলো তো আসলে উদ্ধার করা যায়নি, ওগুলো ধ্বংস হয়ে গেছে। যেহেতু ভিত্তি, প্রস্তর এবং ঘরের যা আকার সেগুলো ঠিকঠাক আছে। আসলে ছবিতে দেখে যেরকম মনে হয় ওরকম না, মানে এখানে কক্ষ কিন্তু অনেকগুলো, ১৭৭টা এরকম কক্ষ আছে, ৪ মিটার বাই কত মিটার। তো এরকম বেশ বড় বড় কক্ষ আছে ১৭৭টা। তার মানে বুঝে দেখেন যে সেই আমলে, মানে সেই অষ্টম শতকে বানানো, তখন এখানে তার মানে কি পরিমাণ বৌদ্ধ ভিক্ষুরা ছিলেন। এটা বিশাল একটা অঞ্চল, এবং এখানে যখন আপনারা ঘুরতে আসবেন তখন এখানে কিছুক্ষণ ঘুরলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে জায়গাটা কত বড়। এখানে আসলে এইটা দেখেন এখনো কত শক্ত। আর তাছাড়া এদিকে কারুকাজগুলো দেখেন, প্রতিটা জায়গায় কারুকাজ আছে। আর এই যে নিচে অনেক কিছুর প্রতিকৃতি সাজানো আছে। এখানে আরও একটা বিষয় দেখলাম, এর কারিগরি শৈলী। এখানে দেখেন এই যে সম্ভবত ওই যে পানি নিষ্কাশনের জন্য, এবং এটা প্রতিটা কোণায় কিন্তু একটা করে আছে, মানে উপরে যদি পানি জমে সে পানিগুলো এখান দিয়ে নিষ্কাশিত হতে পারবে। এই হচ্ছে মন্দির, আর এখানে লেখা আছে এখন মন্দিরে ওঠা যাবে না, মন্দিরে ওঠা নিষেধ। অপূর্বভাবে বলছে যে দেখেন এখানে যে মাপ দিয়ে করা, প্রতিটা মাপই কতটা নিখুঁত। পাহাড়পুরের পেছনের দিক, এই পেছনের দিকে আসার পর দেখলাম পেছনের দিকে মানুষ কিছুটা কম আসে, এদিকে এসে কিছুটা ছবিটবি ওঠানো যায়। পেছনের দিকে যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতেও দর্শনার্থী খুব একটা আসে না, কম সংখ্যক দর্শনার্থী এদিকে আসে। বর্তমান সময় অনুযায়ী এরকম কোন স্থানে যদি থাকে এরকম উঁচু গোল ঘেরাও করা জায়গা, তার মানে সেটা হেলিপ্যাড। এটা কি সেই হেলিপ্যাড? আপনারা বলেন, হেলিকপ্টার কি ছিল তখন? হেলিকপ্টার না থাকলেও হেলিপ্যাড কিন্তু ছিল, এবং সেটা এখনো পর্যন্ত আছে। তো এখন দাঁড়িয়ে আছি সেই পাহাড়পুরের হেলিপ্যাডে। আসলে আমি জানি না যে এটা আসলে হেলিপ্যাড কিনা। যাই হোক, মাটির বুকে এক বিশাল শৈল্পিক পাহাড়। প্রকৃতপক্ষে এটি কোনো প্রাকৃতিক পাহাড় নয়, বরং মানুষের তৈরি এক অপূর্ব স্থাপত্য শৈলী। পাহাড়পুর ঘুরে কেমন লাগলো? আমার তো ভালোই লাগছে, মনে হচ্ছে সেই ইতিহাসের মধ্যে হারিয়ে গেছি।
ঐতিহাসিক স্থান আসলে ইতিহাস নিয়ে কিছুটা জানতে হবে, জানলে দেখবেন তাহলে এই ঐতিহাসিক স্থান ঘোরার আনন্দটা আরো বেড়ে যাবে। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন দর্শনার্থী সবাই চলে যাবে, আমরা চাইলে থাকতেও পারি, আমরা আশেপাশে কিছুক্ষণ ঘুরবো। আর কালকে সকালবেলা হচ্ছে এখানকার সৌন্দর্যটা কেমন হয় সেটা দেখবো, যদি বৃষ্টি না হয়। আর রাতের বেলাও দেখতে পারি, যদি চন্দ্রালোকিত রাত্রি হয় তাহলে। মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরের দেয়ালের টেরাকোটা বা পোড়ামাটির ফলকগুলোর দিকে তাকালে মনে হয় যেন প্রাচীন বাংলার মানুষের জীবনযাত্রা। পাহাড়পুরের সবচেয়ে সুন্দর রূপ খোলে পড়ন্ত বিকেলে, যখন সূর্যটা ধীরে ধীরে বিশাল এই বিহারের পেছনে ঢলে পড়ে। তখন চারপাশের সবুজ ঘাসের গালিচায় বসে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। এখনো সূর্যাস্ত হয়নি, তবে 6টার সময় বন্ধ হয়ে যায়, এই জন্যই মাইকে বারবার ঘোষণা দিচ্ছে। যাই হোক, তবে এই সূর্য যখন এই গধূলি লগ্নে চলে যায়, মানে পশ্চিম দিকে হেলে পড়ে, এই সময় কিন্তু পাহাড়পুরকে দেখতে অন্যরকম লাগে। আর দুপুরবেলা যখন আমি দেখছিলাম, মানে সে বিভৎস গরমের মধ্যে, রোদের তাপের মধ্যে, তখন কিন্তু অন্যরকম লাগে। তখনকার থেকে এখনকার সৌন্দর্যটা অনেক বেশি। এটি কেবল একটি ভ্রমণের জায়গা নয়, এটি ইউনেস্কো স্বীকৃত এক বিশ্ব ঐতিহ্য, যা আমাদের মনে করিয়ে দেয় বাঙালি জাতির শেকড় কতটা গভীরে এবং প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষেরা শিল্প ও শিক্ষায় কতটা উন্নত ছিলেন। তো এখানে লেখা আছে, দৃষ্টি আকর্ষণ করে এই গেটে অতিক্রম করে পুনরায় ভিতরে প্রবেশ করতে চাইলে নতুন করে প্রবেশ টিকিট করতে হবে। আমরা যাই, দেখি আবার প্রবেশ করা যায় নাকি। এই টিকিট আলাই তো বাড়িতে চলে গেছে মনে হয়। অল্প দিয়ে, হ্যাঁ এইটুকু লিটন ভাই, দুধ তো পাতলা। সন্ধ্যার সময় চলে আসলাম এই পাহাড়পুর বাজারে। এখানে মসজিদ আছে, মসজিদটা চমৎকার। দেখো, এখানে মাগরিবের পর এই বাজারটা ঘুরে দেখি। মানে আমরা যখন বিভিন্ন এক দেশ থেকে আরেক দেশে যাই, তখন দেখা যায় দেখি না এই জায়গার নাইট লাইফ কেমন। এখন যেহেতু গ্রামে আছে, গ্রামের এই নাইট লাইফ দেখবো আজকে এই পাহাড়পুর অঞ্চলে। আমার কিন্তু হাট বাজার দেখতে খুব ভালোই লাগে, আজকেও ভালো লাগছে। চলেন আমরা এই হাট বাজারটা ঘুরে দেখি। মিষ্টিগুলো কত চমৎকার, রসগোল্লা। এটা রসগোল্লা না? আর এটাও রসগোল্লা, স্পঞ্জ। আচ্ছা, হ্যাঁ, নরম মিষ্টি। অপূর্ব ভাই এটা খাবে, দেখা যাক উনি খেয়ে কি বলেন। কেমন? মধু মধু আমি ওইটা খাবো। আমিও একটা খাচ্ছি, এই যে এই হাঁড়ির থেকে নিয়ে। হ্যাঁ, একটা নরম মিষ্টি পছন্দ করি, এটা একটু শক্ত। স্পঞ্জ চলে আসছে, এটা শক্ত হবে না, এটা নরম হবে। এটা স্পঞ্জ। কোনটা ভালো হলো? দুটোই ভালো। বৌদ্ধ ভিক্ষুর দরবারে কোনো ভিক্ষু না পেলেও পাহাড়পুর বাজারে এসে দেখা মিলল এক বৃদ্ধ ভিক্ষুকের সাথে। নাম তার সাইফুদ্দিন। সন্তান থাকলেও আজ তিনি একা। কোনো রকম ছাপড়া ঘর থাকলেও তিনি ভূমিহীন, ফলে চাষাবাদ করে জীবনযাপনের সুযোগ নেই। তাই এভাবে তার খাদ্যের যোগান মিলাতে হয়। তবে মানুষ হিসেবে তিনি একজন সৎলোক। পুরো এলাকাবাসী ভালো করেই তাকে চেনেন। বাজারে প্রায় সব দোকানি তার নিজের কাছে থাকা পণ্য ওনাকে দান করছেন, আর তিনি চলেছেন এক দোকানি থেকে আর এক দোকানির কাছে। সাহায্য নিতে হয়, খুব অভাব শুনলাম। এখন বাড়ি ঘর করতে পারেন, মাটির বাড়ি ঘর কোনো বড় বেড়া দেখবে। ভাই, আপনার পান কোথা থেকে আসে? রাজশাহী? বলেন। এই দোকানটা আমার ওই হাবড়ার হাটে গিয়েছিলাম, হাবড়ার হাটের মিষ্টির দোকানের মতো লাগছে। এই হাবড়ার হাটে বসে চা খাচ্ছি, মানে হাবড়ার হাটের মতোই লাগছে আমার কাছে। দিনাজপুরের হাবড়ার হাট, এটা হচ্ছে পাহাড়পুরের হাট। চা ভালো, পড়ালিকা।
এখানে আছে এই যে কাটোয়ার ডাঁটা, খুবই সুস্বাদু। এখন খেলা দেখা। ভাজা পোড়া খাইতে খাইতে আমরা এই যে আবার এই নাড়া ভ্যানে করে ফিরে যাচ্ছি পাহাড়পুর। চলে আসলাম এই পাহাড়পুর বৌদ্ধবিহার। এখানেও বিদ্যুতের যা অবস্থা সেই কক্সবাজারের মতোই, বিদ্যুৎ এখানে যায় না, মাঝে মাঝে আসে। এই হচ্ছে অবস্থা। কিন্তু সমস্যা নেই, আমাদের আইপিএস আছে। হ্যাঁ, আমাদের কক্ষে আবার আইপিএস আছে। লাইট নেই, ফ্যান চলে। লাইট নেই, খালি ফ্যান চলে। চলে আসলাম আমাদের রেস্ট হাউসে। এখানে দেখা যাক আবারও টিকিট কাটতে হয় নাকি। আমার তো অনেক টিকিটের লোক যারা তারাই নাই। চলে আসলাম আমাদের রেস্ট হাউসে। এই হচ্ছে আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা, যে একটা প্রত্নতাত্ত্বিক স্থানে এসে সেই স্থানের ভিতরেই থাকা। আমার পাশেই কিন্তু সেই মন্দির, অর্থাৎ পাহাড়পুর বুদ্ধবিহারের যে মন্দির অংশটি বা মন্দির বা প্রধান যে ভবন সেটি। এখানে আছি। এখানে তাদের বলেছি 4টা রেস্ট হাউস আছে, মানে 4টা বাড়ি আছে। আমার এই বাড়িতে, আমি যে বাড়িতে আছি এখানে কিন্তু শুধুমাত্র আমরাই আছি, আর কেউ নাই। আর আরেকটা রেস্ট হাউস আছে, সেখানেও আরেকজন ভদ্রলোক আছেন, তার পরিবার নিয়ে সম্ভবত। আর তাছাড়া আর কেউ নাই। তবে আগামীকালকে বললো যে একেবারে পুরোপুরি ভরপুর থাকবে, অনেক মেহমান আসবেন। এবং এখানে একটা রাস্তা আছে, সেই রাস্তা উদ্বোধন হবে। সেই রাস্তা উদ্বোধন করার জন্য একজন আসবেন, সচিব পর্যায়ের। বিদ্যুৎ কিন্তু চলে গেছে, এখন কিন্তু বিদ্যুৎ নাই। আশেপাশে শুনশান নীরবতা, পোকামাকড়ের ডাক আছে। এই অবস্থায় এখন আমাদের এখানে বাতি আছে, মানে এখানে সোলার আছে এবং ব্যাটারি আছে। এই জন্য মোটামুটি 3 ঘন্টার মতো একটা সেবা পাওয়া যায়, 3 ঘন্টার মতো জলে। যাই হোক, আমরা এখন দেখি পাহাড়পুর হচ্ছে আমার বামে। এখান থেকে অন্ধকারের মধ্যে ওই যে শিলটি, এই ধরনের একটা ছবি যেরকম হয় ওই রকম দেখা যাচ্ছে। মনে হচ্ছে একটা দানব দাঁড়িয়ে আছে, এইরকম একটা পরিবেশ। এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে খুব ভালো। আমি আপনাদের কতটুকু দেখাতে পারবো জানি না, তবে এইভাবে পাহাড়পুরকে দেখার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা, অন্যরকম এক অভিজ্ঞতা, যেটা শুধুমাত্র এখানে থাকলেই সম্ভব। এই মাঝরাতে আমরা বের হয়েছি, অনুভূতিটা কেমন অপূর্ব ভাই বলেন? অদ্ভুত, অদ্ভুত। তবে ভূত নাই এখানে, ভূতও নাই। যাই হোক, এখানে বৌদ্ধবিহার আছে। আর কথা হচ্ছে, আপনি কি এর আগে এত রাতে দেখেছেন পাহাড়পুরকে? কেন না, কল্পনাই করিনি। আপনারা দেখেছেন কিনা জানাবেন। যাই হোক, আমি দেখছি, আমার কাছে কিন্তু সেই অসাধারণ লাগছে। মনে হচ্ছে যে না ঘুমিয়ে এখানেই থাকি আর পাহাড়পুর দেখি। আচ্ছা।